রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, হ্যাঁ এই মানে ম্যানচেস্টার সিটিকে তো আমরা ওভাবে আগায় রাখতে পারতামই না, কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রিয়াল মাদ্রিদ যেভাবে যেই স্টেটমেন্ট দিয়ে ম্যাচটা জিতছে, দিস ইজ আ ভেরি গুড সাইন রিয়াল মাদ্রিদের জন্য পরবর্তী হাফে আপনার ডেলিভার করার জন্য। কারণ এখনও তো ওদের আন্ডারেই লা লিগাটা বসে আছে, একটা পয়েন্টের ডিফারেন্স থাকুক। বার্সেলোনার সঙ্গে একটা ম্যাচ বাকি আছে মের 31 তারিখে, কিন্তু আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ডিসপ্যাচ করে দিয়ে সামনের রাউন্ডে একটা জায়গা করে রাখেন, এটা তো রিয়াল মাদ্রিদের সিজনটাকে ডিফাইন করে দিচ্ছে। দেখেন ওই আলটিমেটলি ম্যানচেস্টার সিটির ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে আর একটা, সেটা হচ্ছে ওসাসুনার এগেইনস্টে, তো লা লিগায় সেই ম্যাচটা খেলবে। তবে ঘুরে ফিরে না রিয়াল মাদ্রিদের ওই কামব্যাক করাটা যেমন মানে রেগুলার স্টাফ হয়ে গেছে, আরো একটা রেগুলার স্টাফ কিন্তু এই সিজনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তাদের ফার্স্ট হাফের পারফরমেন্স কখনোই তাদের ম্যাচ শেষের পারফরমেন্সের সাথে মেলে না, একদমই মেলে না। মানে যেটা আমরা আগেও দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টেও আমরা ম্যাচটা দেখলাম, এই ম্যাচেও কিন্তু একেবারে সেম সেটা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা আসলে হাফ টাইম দেখে ঘুমিয়ে গিয়েছিল তারা কতটা হতভাগা যে তারা মনে করেন সেকেন্ড হাফে উঠে তারা দেখছে অন্য রেজাল্ট। সে নিয়ে আর কিছু না বলি, ঘটনা হচ্ছে যে কার্লো আনচেলত্তির এই ব্যাপারটা না আপনি পুরো 2-3 সিজনের ট্রেন্ড ধরলেই বুঝতে পারবেন। মানে কার্লো আনচেলত্তি আসার পর থেকে যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ ভেরি প্যাসিভ, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সামথিং হ্যাপেন্স। এটা ডর্টমুন্ডের ম্যাচে আমরা দেখছি এই মৌসুমে, এর আগের চ্যাম্পিয়ন্স লিগে প্রচুর সময় দেখা গেছে, আতালান্তার সঙ্গেও এই ধরনের ঘটনা দেখা গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি বার্সেলোনার মতো অপোনেন্ট ফেস করতেছেন, যেই বার্সেলোনা আপনাকে প্রথম হাফে 4টা গোল দিয়ে দিচ্ছে বা 2-3টা গোল দিয়ে দিচ্ছে, খেলা কিল হয়ে যায়, ওই ধরনের সিচুয়েশন পড়লে কিন্তু রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারেনি, এবং রিয়াল মাদ্রিদের বিগ ম্যাচ পারফরমেন্সের ঘাটতি এখনো রয়ে গেছে। সেটা ম্যানচেস্টার সিটির এই একটা ম্যাচ দিয়ে তারা মোটামুটি একটা মানে সাপ মুক্তি বলতে পারে যে ম্যানচেস্টার সিটিকে যেহেতু তারা হারানো গেছে তার মানে বাকিটা সম্ভব। কিন্তু এখন ম্যানচেস্টার সিটির জন্য আসলে করণীয়টা কি? কারণ ম্যানচেস্টার সিটি বার্নাবেউতে যেখানে ম্যানচেস্টার সিটি কোনো মিডফিল্ড নাই এখনো বলতে হচ্ছে, তার কারণ যেই মিডফিল্ডটা রিবিল্ড করা হলো, ডিফেন্স রিবিল্ড করা হলো, তাদের কাউকেই রিয়াল মাদ্রিদের ম্যাচে নামানো হয় নাই, এবং ওমার মারমুশকে যখন নামানো হয়েছে তখন ম্যাচটা বেসিক্যালি ইজ ডান অ্যান্ড ডেড। তখন মারমুশ আপনি কি এক্সপেক্ট করবেন, কি করবে? কেভিন ডি ব্রুইনের ইনফ্লুয়েন্স ফার্স্ট হাফের পর পাওয়া যায়নি। বের্নার্দো সিলভা, গুন্ডোগান তো পরে নামলো, কোভাচিচ পরে নামলো। সো মানে আসলে পেপ গুয়ার্দিওলা কি করতে চাচ্ছেন তিনি মনে নিজেও সেটা ভালো মতো জানেন না। দেখেন ম্যানচেস্টার সিটিকে তো ওই দিন আমরা দেখলাম 5-ম্যান ব্যাকলাইন নিয়ে কিন্তু আলটিমেটলি ম্যানচেস্টার সিটি স্টার্ট করেছে। লাস্ট কবে ম্যানচেস্টার সিটি 5-ম্যান ব্যাকলাইনে গিয়েছিল আপনার মনে আছে? না, 5-ম্যান ব্যাকলাইন শুরু করেছে যখন হচ্ছে আপনার ইনভার্টেড গোলে ছিল, স্টোনস তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছে, শেষ পর দিকে তো হচ্ছে আবার তার ব্যাকলাইনে শিফট করতে হয়েছে। কিন্তু এই ম্যানচেস্টার সিটি তারা জানেন আসলে ম্যাচের রেজাল্টটা কেমনে বের করতে হবে। আপনি মানে যদি ফোডেন একদিন পারফর্ম করেন তো আরেকদিন পারফর্ম করেন না, ডি ব্রুইনে একদিন লাস্টে হচ্ছে ইয়ার সাথে জিতাইলো, লেইটন অরিয়েন্টের সাথে জিতাইলো, কিন্তু হল্যান্ড পর্যন্ত গোল করে দিলেন, 2টা গোল আসলো, তারপরও রিয়াল মাদ্রিদে গেল কাটানো গেল। তার মানে দেয়ার সামথিং ভেরি রং উইথ দিস টিম, যেটা পেপ গুয়ার্দিওলা জানেন না। এখন আপনি পরে ম্যানচেস্টার সিটি ফিক্সচারগুলো দেখেন না কি অবস্থা তাদের সামনে, এবং সেই ফিক্সচারটা যদি আমরা দেখি তখন কিন্তু বুঝতে পারবো ম্যানচেস্টার সিটির টাফ টাইম অপেক্ষা করছে আরো বেশি, এবং সেই ফেব্রুয়ারি মাসেই ম্যানচেস্টার সিটিকে খেলতে হচ্ছে নিউক্যাসলের সাথে প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর আমরা ফেব্রুয়ারির 20 তারিখ দেখবো রিয়াল মাদ্রিদের মাঠে যেয়ে তাদের খেলতে হবে। ফেব্রুয়ারির 23 তারিখ রয়েছে লিভারপুলের সাথে ইম্পর্টেন্ট ম্যাচ, এবং এরপরটা টটেনহ্যামের সাথে। ফেব্রুয়ারিতে 4টা ম্যাচ এবং 4টাতেই ম্যানচেস্টার সিটি বিপদে পড়ার যথেষ্ট কারণ রয়েছে। একটা ওয়াইল্ড ব্যাপার ঘটতে পারে যেটা হবে বলে মনে হয় না, কিন্তু শেষ পর্যন্ত মনে হবে এই 4টা ম্যাচের পর পেপ গুয়ার্দিওলা দাঁড়িয়ে আরো পেকে যাবে, এবং তিনি যদি বলে দেন যে তিনি সিজন শেষে স্টেপ ডাউন করছেন, আমি অবাক হব না। মানে লোকটার উপর আপনি চিন্তা করেন কি যাচ্ছে, কি রকম বুলডোজার যাচ্ছে, দিস ইজ টু মাচ টু টেক। দেখা যাক ম্যানচেস্টার সিটি সেই ধারা থেকে আসলে বের হতে পারে কিনা। এই ম্যানচেস্টার সিটিকে আমরা বলছিলাম সিজনের শুরু থেকে কেউই দেখে অভ্যস্ত না, সিজনের শেষে এসেও বোঝা যাচ্ছে না আসলে আলটিমেটলি কি হচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 যে এতগুলো ভালো ফিক্সচার অপেক্ষা করছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা পরবর্তী সপ্তাহে হয়তো আরো, যদি না প্লে অফে নতুন কোনো অঘটন আসলে না ঘটে, সেটা আমরা দেখতেই পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.